বেশ কিছুদিন আগে একজনের প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, গাজীপুর থেকে, যে ভাইয়া আপনি আমেরিকান, আসল আমেরিকানরা কি খায়? লোনলিনেস তো আছেই, কারণ আপনার চেনা জানা বন্ধু বান্ধব এরা সবাই মরে যায়। মরে যাওয়ার 15 দিন পর কিংবা 1 সপ্তাহ পর আপনার তার লাশ পচা যে গন্ধ, প্রথমত তারা তো মুসলিম ছিল। ওই যে একটা ফ্রেজ আছে না বাংলায়, যেখানে দেখিবে ছাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। আমার সাথে আছে মালা। কি সুন্দর চকচকে ঝকঝকে একটা দিন, কিন্তু এর সৌন্দর্য দেখে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। প্রচণ্ড ঠান্ডা। আজকের টেম্পারেচারটা সেলসিয়াসে বলি। সেলসিয়াসে বললে যে আপনাদের সুবিধা হবে এই জন্যে না, আসলে এটা ড্রামাটিক শোনা যায়। 0 ডিগ্রি, 32 ডিগ্রি বলার চাইতে 32 ডিগ্রি তত ড্রামাটিক হয় না। তো 0 ডিগ্রি শুনলে একটু ড্রামাটিক হয়। আজ সকালে 0-এর নিচে ছিল, মাইনাস ছিল। এখন এটা হলো আমরা এপ্রিলের একদম শুরুতে, আর এখন ওই প্রচণ্ড ঠান্ডা। আর আসলে এখানে এরকমই এপ্রিলের হঠাৎ করে আবার একটু গরম পড়া শুরু হয়ে যায়। কয়েকদিন আগেও ছিল 80 ডিগ্রি ফারেনহাইট, আবারও ফারেনহাইট বলে ফেলেছি কারণ আমাদের এখানে তো ফারেনহাইট ইউজ করি আমরা। তো যাই হোক, পরশু দিন 3 দিন আগেও ছিল 80 ডিগ্রি ফারেনহাইট, মানে 27 ডিগ্রি সেলসিয়াস। এখন বডি কনফিউজড হয়ে যায়। এই গরম, এই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আবার আপনি যখন টেম্পারেচার দেখবেন আমাদের ওয়েব অ্যাপে, তখন বলে যে টেম্পারেচার এখন 0 ডিগ্রি সেলসিয়াস, বাট ইট ফিলস লাইক -3। এটা আবার কি? এটা আসলে বোঝায় যে আপনার যদি বাতাস থাকে, ধরেন আজকে 0 ডিগ্রি সেলসিয়াস, তখন অনেক বাতাস, সে বাতাসে কিন্তু আপনার ঠান্ডাটা গায়ে লাগবে বেশি। আবার যদি একটু ভেজা ভেজা ভাব থাকে, তাহলে ঠান্ডা আরও বেশি লাগবে। এই যে আপনার কেমন ফিল হচ্ছে, যে ধরেন আপনার -3 ডিগ্রিতে যদি কোনো বাতাস না থাকতো, আর্দ্রতা নর্মাল থাকতো, তাহলে আপনার যেরকম ঠান্ডা লাগতো, আজকে যদি 3 ডিগ্রি সেলসিয়াস প্লাস হয়, সেটাতে কিন্তু আপনার ওই রকম ঠান্ডা লাগবে। এই জন্য এটাকে বলা হয় যে আজকে 0 ডিগ্রি সেলসিয়াস বাট ফিলস লাইক -3। এভাবে এটাকে এক্সপ্লেন করে। আমরা এটাতে ইউজ টু না বাংলাদেশিরা, বাট এখানে সে অভ্যাস হয়ে যায়। তখন আপনি বুঝে নেবেন যে ওকে বলেছে 0 ডিগ্রি, কিন্তু আসলে এর চেয়ে তো খারাপ, ফিলটা হবে অনেক খারাপ, আরও বেশি। তো যাই হোক, আজকে সকালে বের হয়েছি, একটু ঘোরাঘুরি করব আমাদের লোকাল এলাকায়। আজকে উইকেন্ডে তো আমরা স্রেফ ঘোরাঘুরি করি, আশেপাশে যাই, বন্ধুবান্ধব বাসা যাই মাঝে মধ্যে। এই তো এখন আমাকে কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে একজনের প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, গাজীপুর থেকে, যে ভাইয়া আপনি আমেরিকান, আসল আমেরিকানরা কি খায় সেটা বলেন। এখন আসল আমেরিকানরা তো আমরা সবাই। এখানে আসল আমেরিকান বলতে রেড ইন্ডিয়ানদের অথবা নেটিভ আমেরিকান যারা, তাদেরকে বোঝানো হয়। কিন্তু আমি জানি আপনি কি বোঝাতে চাচ্ছেন। আপনি বোঝাতে চাচ্ছেন যে আমেরিকান যারা সাদা আমেরিকান, যারা 100 বছর ধরে আমেরিকা আছে, যাদের 14 গোষ্ঠী আমেরিকাতে, তারা কি খায় এটা জানতে চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এটা শেয়ার করি। টিপিক্যাল আমেরিকান, তাদের ব্রেকফাস্ট হলো সকালে 2টা ডিম। সেটা ডিমটাকে পোচ হতে পারে, ফ্রাই হতে পারে, অমলেট হতে পারে, যেটাই হোক। সাথে বেকন থাকবে। বেকন হলো শূকরের যে পেটের ফ্যাটটা থাকে, সেটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে ভাজে, সেটাই বেকন। আর সেটা খায়। সাথে প্যানকেক থাকতে পারে, অথবা আপনার 1 কাপ কফি তো থাকবেই, কিন্তু শুরুতে খাবে অরেঞ্জ জুস, কোনো অ্যাসিডিক একটা ড্রিঙ্ক। অ্যাপেল জুস খুব একটা পপুলার না। ব্রেকফাস্টে বেশিরভাগ সময় খাওয়া হয় অরেঞ্জ জুস, প্যানকেক, সাথে মেপল সিরাপ, এগস। তো এই হলো ওদের ব্রেকফাস্ট। আর শেষে হলো একটা কড়া কফি, মোস্টলি কফি ব্ল্যাক। বেশিরভাগ মানুষ এখানে ব্ল্যাক কফিটা পছন্দ করে। যাই হোক, এটা খেয়ে তারপর কাজে চলে যাবে। যার অফিস অথবা কেউ স্টুডেন্ট, চলে গেল যার যার কাজে। দুপুরে আপনার বিভিন্ন ধরনের খাবার হতে পারে। অনেকে বাসা থেকে লাঞ্চ তৈরি করে নিয়ে যায়, সেটা হলো লাঞ্চ মিট দিয়ে একটা স্যান্ডউইচ বানাবে। আপনার সেই লাঞ্চ মিটটা আবার কি? প্রসেস করা মাংস, আপনার মুরগি মাংস, গরুর মাংস, টার্কি ব্রেস্ট, অথবা সালামি টালামি, এইসব আর কি আপনার জাঙ্ক ফুড যেটাকে বলে। এগুলো তো একেবারে আনহেলদি। প্রসেসড যে কোনো মিটই আনহেলদি, প্রসেসড যে কোনো খাবারই আনহেলদি। যাই হোক, সেগুলো সহজ লাঞ্চের জন্য নিয়ে যায়, আবার অথবা সালাদ নিয়ে যায়, অথবা কেউ কিনে খায়।
হয়তো একটা বার্গার খেলো অথবা শুধু সালাদ, এইসব কিছু খেলো লাঞ্চে। লাঞ্চ সাধারণত লাইট লাঞ্চ করে। আর বাসায় এসে অনেকে নিজে রান্না করে খায়, আবার যারা বউ বাসায় কাজ করে না, বাসায় থাকে কাজ করে না, তারা ডিনার বানিয়ে রাখে, অথবা বাসায় এসে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একসাথে রান্না করে। কী রান্না করে? হয়তো একটা আস্ত মুরগি একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে তারপর ওভেনে দিয়ে দিল, বেক হয়ে গেল। সেটা সাথে মেবি ম্যাশ পটেটো অথবা একটু গ্রিন বিনস অথবা সুইট পি যেটা আমরা খাই, মটরশুঁটি। তো এই ধরনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে মিলিয়ে মিশে ডিনার করে ফেলে। এই তো রেগুলার রুটিন। স্পেশাল কিছু হতে পারে অন্য সময়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই হলো তাদের খাবারের রুটিন। আর যারা একটু রিচ তারা হয়তো একটু স্টেক খাবে, কারণ স্টেক বিফ একটু দামি। আর এই জন্যেই আবার সেই স্টেকের মধ্যে কিন্তু বিভিন্ন দাম আছে। আপনি $5 স্টেক পাবেন, আবার $100 পার কিলো অথবা $200 কিলো স্টেকও পাবেন, নির্ভর করে আপনার অর্থনৈতিক অবস্থার উপরে। এখনও গাছের পাতা হয়নি, কয়েকদিন পরেই সবুজ হয়ে যাবে সব কিছু। এবং দাওয়াত খেতে গেলে কি খায়? দাওয়াত খেতে গেলেও কিন্তু আমেরিকান যে ডিনারগুলো থাকে সেগুলি খুবই সিম্পল থাকে। আপনার সিম্পল বলতে বোঝাচ্ছি হয়তো বার্গার করলো, হটডগ করলো, অথবা আপনার চিকেন। স্টেক খুবই রেয়ারলি থাকে, কারণ এটা অনেক এক্সপেন্সিভ, এটা সবাই অ্যাফোর্ড করতে পারে না। আর এখানে যে আপনার গেট টুগেদারগুলো হয়, ইনভাইটেশন হয়, সেগুলো আসলে খাবারের চেয়ে গেট টুগেদারটাই বেশি ইম্পর্টেন্ট। তো বিভিন্ন ধরনের কোর্স থাকতে পারে, যেমন আপনার মেইন কোর্সের আগে হয়তো আপনাকে স্ন্যাক্স দিবে, বিভিন্ন ধরনের অ্যাপেটাইজার দিবে, তারপর আপনি মেইন কোর্স খাবেন, এবং এরপর হবে আপনার ডিজার্ট আইসক্রিম হতে পারে, অ্যাপেল পাই হতে পারে, অথবা বিভিন্ন ধরনের পাই আছে সেগুলো হতে পারে, বিভিন্ন কিছু। কিন্তু ওদের এখানে আমেরিকান কালচারে যেটা হয়, আপনার এই যে দাওয়াত টাওয়াত দেয়, এটার মেইনই হলো আপনার গেট টুগেদার করা, প্লাস ড্রিঙ্ক করে, প্রচুর ড্রিঙ্ক করে। সেই ড্রাঙ্ক হওয়ার জন্য না, জাস্ট ড্রিঙ্ক করে, হয়তো একটা দুইটা বিয়ার, মাঝে মধ্যে অনেকে ড্রাঙ্ক হয়ে যায়, কিন্তু বিহেভ করে বেশিরভাগ ক্ষেত্রেই। আবার খাবারের যে হ্যাবিট নিয়ে বললাম, আসলে এটা আমি যেটা বলেছি এটাই সব না, কারণ আমেরিকান বলতে কিন্তু অনেক কিছু আছে। যেমন আপনার আইরিশ ব্যাকগ্রাউন্ড আছে, ইটালিয়ান ব্যাকগ্রাউন্ড আছে, এরপর আপনার ব্রিটিশ, ইউরোপ, ইংল্যান্ড, এই ব্যাকগ্রাউন্ড আছে। তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, চাইনিজ ব্যাকগ্রাউন্ড আছে, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, হোয়াটএভার, বাট বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। তো যেমন ইটালিয়ান, যাদের ইটালিয়ান ব্যাকগ্রাউন্ড, তারা কিন্তু এখনও 100 বছর পরও তারা কিন্তু তাদের সেই ইটালিয়ান যে ফুড হ্যাবিট সেটা তারা মেনটেন করে। যেমন পাস্তা, মিটবল, এগুলো প্রচুর খাওয়া হয় ইটালিয়ান ফ্যামিলিগুলোতে। আর যারা আবার ইটালিয়ান ফ্যামিলির সাথে মিলেমিশে আমেরিকান হোয়াইট যারা, তারাও কিন্তু আবার আস্তে আস্তে এই কালচারে ঢুকে গেছে। একটা মিক্সড কালচার হয়ে গেছে এখন সেই আগের মতো যে ওই একদম এক্স্যাক্টলি ওইটাই থাকবে সেটা না। যেমন আমরা বাংলাদেশি, আমরাও কিন্তু প্রচুর আমেরিকান, ইটালিয়ান, চাইনিজ, জাপানিজ বিভিন্ন ধরনের খাবার খাই। আমাদের ফুড হ্যাবিট খুবই ডাইভার্স। এখানে থাকলে যা হয়, যে দেশে থাকবেন সে দেশের কালচার, অভ্যাস, এগুলো আপনার ভিতরে কিছুটা হলে ঢুকে যাবে। আচ্ছা, আমি এইমাত্র আপনাদেরকে যেটা বললাম সেটা হলো বেসিক্যালি হোয়াইট আমেরিকান যারা, তাদের ফুড হ্যাবিট। কিন্তু আবার আফ্রিকান আমেরিকান যারা এসছে, সেই আপনার অনেক আগে, শত বছর আগে আনা হয়েছিল, শত বছর আগে যাদের আনা হয়েছিল এখানে আফ্রিকা থেকে স্লেভ হিসাবে, অথবা কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছিল, তো তাদের ফুড হ্যাবিট আবার ডিফারেন্ট। এবং এটা পিছনে আবার ঐতিহাসিক অনেক বড় অ্যানালিসিস আছে। কিন্তু প্রথমত তারা তো মুসলিম ছিল, তারা যাদের মেজরিটি মুসলিম ছিল। তো এখানে আসার পরে ওদেরকে তখন বাধ্য করা হয় পর্ক খেতে হবে, তারপরে, এবং ওদেরকে খাওয়ানো হতো সবচেয়ে সস্তা এবং যেগুলো ফেলে দেওয়া খাবার, যেটা যাদের বস, তাদের যারা মালিক ছিল, তারা যেটা খাবে না, সে স্ক্রেপ যেটাকে বলে, যেমন গরুর পায়া অথবা গরুর মাথা, কুলজা গিলা, এইসব যেগুলো আসলে আমেরিকানরা খায় না, সাদা আমেরিকানরা, সেগুলো ওদেরকে দেওয়া হতো। সেখান থেকে আবার যারা আফ্রিকান আমেরিকান, ওদের আবার ডিফারেন্ট একটা খাবারের কালচার তৈরি হয়ে যায়। ওদের খাবার স্টাইল, কুকিং স্টাইল ডিফারেন্ট, কারণ যা খারাপ কিছু ছিল সেটাকে সুস্বাদু করতে গেলে তখন আপনার বিভিন্ন স্পাইস, বিভিন্ন টেকনিকে রান্না করতে হয়, শুধু গ্রিলে দিলে সেটা খাওয়া যাবে না। তো ওদের যে এই যে পুরনো একটা হ্যাবিট শত বছর ধরে চলে আসছে, আফ্রিকান প্লাগ যারা,
আফ্রিকান আমেরিকান যারা, তো তাদের সেই হ্যাবিটটা কিন্তু এখনও কিছুটা রয়ে গেছে। ওদের খাবার স্টাইল কিন্তু সাদাদের চাইতে একটু ডিফারেন্ট। ওদের খাবারের মধ্যে বেশিরভাগই হলো আপনার ফ্রাইড চিকেন রিলেটেড, তারপর আপনার হটডগ, যেগুলি সস্তা খাবার। এখন আমি কিন্তু কাউকে ছোট করে কিছু বলছি না, যেটা বাস্তবতা সেটা হলো যে আমেরিকাতে এখনও বেশিরভাগ যারা গরিব সেটা হলো আফ্রিকান আমেরিকান, তাদের মধ্যে গরিব অনেক বেশি, কারণ তাদেরকে বিভিন্নভাবে সাপ্রেস করে রাখা হয়েছে। ওদের এডুকেশন লেভেল সেরকম না, ওরা যে সোসাইটিতে বড় হয়, এবং আসলে পলিটিক্যালি তো আমি আসলে সম্পূর্ণটা অ্যাভয়েড করি, কিন্তু ওদেরকে আলাদা রাখার জন্যে ইভেন শহর তৈরি করা হয়েছে, কোনো বেড়া দেওয়া হয়নি, কিন্তু এমনভাবে বানানো হয়েছে যে সেখানে তারা থেকে আরাম পাবে, অভ্যস্ত যেখানে থাকতে। আরও ডিটেলস আমি বললাম না, আপনারা রিসার্চ করে বের করতে পারেন যে কেন আমেরিকান ব্ল্যাকরা একটা সার্টেন নেবারহুডে থাকে। আচ্ছা একটু বলি, যেহেতু বললাম যে তাদের লেখাপড়া কম, বেশিরভাগ ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা কম, কারণ তাদের কালচারাল যে ব্যাকগ্রাউন্ড সেখানে, সেই কারণেই বিভিন্ন কারণ আছে আসলে। সঙ্গ দোষে লোহা ভাসে, ওরা সবাই একসাথে থাকে, কালোরা একই নেবারহুডে থাকে, এবং ওদের নেবারহুডগুলি এরকম হয় যেখানে বাস অথবা পাবলিক ট্রান্সপোর্টেশন সহজ, কারণ যেহেতু গরিব তাদের সবার গাড়ি নাই, সবসময় চাকরিও থাকে না। তো এটার পিছনে বললাম না, পলিটিক্যাল বিরাট একটা কারণ আছে, আর সোশ্যাল কারণ তো আছেই। এটা ডিসকাস করতে গেলে এটা হবে সম্পূর্ণ আলাদা একটা ব্লগ হয়ে যাবে এটা নিয়ে কথা বলতে গেলে। তো ওদের খাবারের মধ্যে একটা বললাম যে এটা খুব বেশি পরিমাণে খায় চিকেন। আর একটা হলো গ্রিটস, ব্রেকফাস্টে যে আপনার জব এটাকে ভেঙে সুজির মতো, মোটা দানা সুজির মতো গুঁড়ো করে, তো সেটা খায়, সাথে সেটাকে সুজির মতো হালুয়ার মতো অনেকটা হয়, কিন্তু কোনো চিনি টিনি দেওয়া হয় না। ওটার মধ্যে মেপল সিরাপ যদি অ্যাফোর্ড করতে পারে, অথবা সুগারের সিরাপ, কারণ মেপল সিরাপ তো আসলে সবাই অ্যাফোর্ড করতে পারে না, সুগারের সিরাপ দিয়ে একটা দুইটা এগ আর বেকন, প্রচুর বেকন থাকবে, সেটা খাবে। তো এটা হলো আফ্রিকান আমেরিকান ওদের খাবার হ্যাবিট সম্পর্কে কিছুটা বললাম। এবং যেখানে আপনি যান, খাবারের হ্যাবিটের কথা আসলেই ওই কালচারাল ব্যাকগ্রাউন্ডটা চলে আসে, আপনার এডুকেশন লেভেল, আপনি কতটুকু এডুকেটেড, তার উপরে কিন্তু ফুড হ্যাবিট অনেকটাই নির্ভর করে। এখন লাইফস্টাইল, যারা ইয়াং তারা স্কুলে যায়, বাসায় মা বাবা তাদের জন্য খাবার টাবার তৈরি করে দেয়, তারপর মা বাবা কাজে চলে যায়, সারাদিন কাজ করে, বিকেলে রাতে সবাই বাসায় থাকে। তো এখন আপনার আমার মতো যারা, আমার বয়সে যারা রিটায়ার্ড করেছে, তাদের লাইফ কেমন? তাদের লাইফ সত্যি ব্রুটাল, কারণ অনেকে আমি দেখি যে রিটায়ার্ড করার পরও আবার কাজে ফেরত যায়, কারণ অ্যাফোর্ড করতে পারে না, টাকা পয়সা নাই। ধরুন আমি যে বাসায় থাকি সেখানে প্রতি মাসে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় $900। এখন আপনার $900 প্রতি মাস, মানে বাংলাদেশি টাকা 1 লাখ টাকার কিছু বেশি হয়। আপনার কাজেই শুধু ট্যাক্স দেওয়ার জন্যই কিন্তু আপনাকে চাকরি করতে হবে আমরণ। এখন বেশিরভাগ আমেরিকানরা যেটা করে, রিটায়ারমেন্টে যায়, কিন্তু যেহেতু ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, বাসায় কেউ নাই, একলা কতক্ষণ আপনি থাকবেন, আবার প্লাস ফাইন্যান্সিয়াল বার্ডেনও আছে, তখন মানুষ আবার কাজে ফেরত যায় এবং মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে থাকে। এটা হলো একটা। আরেকটা হলো, যারা রিটায়ারমেন্টে চলে যায় তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম 2 বছরের মধ্যেই মারা যায়, কারণ হঠাৎ করে তারা কাজ থেকে ছাড়া পেয়ে পর বসে থাকে। কি করবে? বসে থাকে সারাদিন, হয়তো ড্রিঙ্ক করে, টিভি দেখে সারাদিন। এই যে বসে থাকা, এর জন্য কিন্তু তারা দ্রুত অসুস্থ হয়ে মারা যায়। তো বেসিক্যালি আপনার যে রিটায়ারমেন্ট লাইফ, এই লাইফে এসে আপনি যদি কোনো হবি না থাকে, আপনার যদি সেরকম কোনো বন্ধুবান্ধব না থাকে যারা সমমনের, যাদের সাথে আপনি সময় কাটাবেন, তার লাইফ বিকাম আনবেয়ারেবল, লাইফ খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ইভেন বাংলাদেশে যারা আমার বয়সের রিটায়ারমেন্টে চলে গেছেন, অনেকেরই ফাইন্যান্সিয়াল অনেক ডিফিকাল্টি থাকে, তারা তখন ডিপেন্ডেন্ট হয়ে যায় ছেলে মেয়েদের উপরে। সে লাইফ খুবই ডিফিকাল্ট একটা লাইফ। আর লোনলিনেস তো আছেই, কারণ আপনার চেনা জানা বন্ধু বান্ধব এরা সবাই মরে যায়। যেমন আমার কোনো আত্মীয় স্বজন, আমার চাচা মামা সবাই মরে গেছে, আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই মরে গেছে। কাজে এটা খুবই লোনলি একটা লাইফ। এবং আপনার যে এক্সপিরিয়েন্স আপনি কারোর সাথে শেয়ার করবেন, আপনার লাইফে
আপনি যখন গল্প করবেন, আপনি কী নিয়ে গল্প করবেন? আপনার স্কুলে এটা হয়েছিল, কলেজে এটা হয়েছিল, আপনার লাইফের পুরনো ঘটনা নিয়ে, কিন্তু সেটাকে রিলেট করতে পারবে যারা আপনার সাথে একসাথে বড় হয়েছে। কিন্তু তাদের যদি কেউ না থাকে, আপনি কাদের সাথে সে গল্প করবেন? কাজেই লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট। বিশেষ করে আমাদের এই যে লাইফ অনেক কঠিন, যেটা আমি ইয়াং অবস্থায় কখনো ইমাজিন করতে পারি নাই। তবে আরেকটা ভালো জিনিস হলো, যারা ফ্যামিলি নিয়ে থাকে, হয়তো ছেলেদের সাথে থাকে, মেয়েদের সাথে থাকে, সেখানে তাদের নাতি, ছোট ছোট ছেলে মেয়েরা আছে, সেখানে কিন্তু লাইফ বোরিং না, সেখানে লাইফ অনেক সুন্দরভাবে কেটে যায়। এবং সেটাই আসলে হওয়া উচিত। যে আমাদের আগে যে কম্বাইন্ড ফ্যামিলিগুলো ছিল, সেখানে কিন্তু এই স্ট্রেসটাই যে এন্ড লাইফের শেষ পর্যায়ে এসে যে একটা আপনার লোনলিনেস, এটা কিন্তু ছিল না, কিন্তু এখন হচ্ছে। আমি প্রায় দেখি আমার চেনা জানার মধ্যেই কয়েকজন মারা গেছে, কারণ তাদের ফ্যামিলি থাকে বিদেশে, কেউ কানাডায়, কেউ আমেরিকায়, আর সেই ভদ্রলোক হয়তো একাই থাকতো বাংলাদেশে, কারণ তার ভালো লাগতো না বিদেশ। দেখা গেল সে মরে গেছে, এবং মরে যাওয়ার 15 দিন পর কিংবা 1 সপ্তাহ পর আপনার তার লাশ পচা যে গন্ধ, সেই গন্ধ পেয়ে তার নেইবাররা দরজা ভেঙে ঢুকে দেখে সে মরে পচে আছে। তো এটা আস্তে আস্তে এই জিনিসটা বেড়ে যাবে, কারণ এরকম লোনলি বয়স্ক লোক তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এর মধ্যে জাপান এগিয়ে আছে 1 নাম্বার, যেখানে যারা বয়স্ক মুরব্বী তারা মরে যাচ্ছে একা একা, কারণ তাদের কোনো ফ্যামিলি মেম্বার তাদের সাথে আর নাই। তো যাই হোক, আপনাদের যারা বয়স্ক মা বাবা আছে, নানা নানি, দাদা দাদি আছে, আমি কান্না করছি না, এটা কাশি থেকে আমার গলা ভেঙে যাচ্ছে। তো অবশ্যই তাদের দিকে নজর রাখবেন, তাদের খোঁজ খবর রাখবেন। যদি সময় পান, সপ্তাহে 1 দিন হলেও তাদেরকে দেখতে যাবেন, কারণ এটা তাদের জন্য কিন্তু বিরাট বড় একটা ব্লেসিং। আপনি দেখতে যে তাদের সাথে একটু জাস্ট সময় কাটান, তাদের ভালো লাগবে, এবং তাদের যে একাকিত্ব সেটা কিছুটা হলে কাটবে। আমি ভেবেছিলাম যে একটা অ্যাসোসিয়েশন, ফেসবুক পেজ অথবা কিছু একটা তৈরি করবো, যেখানে যারা বিদেশি কিন্তু বাংলাদেশে এসে থাকছেন, আমার মতো যারা সমমনা, তাদেরকে নিয়ে একটা ফেসবুক পেজ করলে ভালো হবে। তাহলে আমরা সবাই সবার সাথে যোগাযোগ রাখতে পারবো, এবং যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স সিমিলার, কমিউনিকেশন এবং যে আমাদের সাথে যে একটা মানসিক কি বলে, সেটা ইজিলি কমিউনিকেট করা যাবে। এবং এটা একটা কাজ হবে, যারা আমাদের বয়সে যারা আছে তাদেরকে সময় দেওয়া, ভলান্টিয়ার করা যেতে পারে। যারা বয়স্ক আছে তাদের সাথে সময় কাটানো, তাদেরকে কোম্পানি দেয়া, এগুলো করা যেতে পারে। এটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন। আমার সম্ভাবনা যারা আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ উইল মেক এ পেজ, এবং সেখান থেকে আমরা ইনশাআল্লাহ একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখবো। অনেক গল্প করে ফেললাম, সেই আমেরিকান ফুড হ্যাবিট, তারপর বৃদ্ধ বয়সের যন্ত্রণা, তারপর আমরা কি করি। আচ্ছা, আমাদের তো, আমার ওয়াইফ এখনও চাকরি করে, কাজেই তার সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি, নর্মাল লাইফস্টাইল আছে। কিন্তু আমি যেহেতু অফিসিয়ালভাবে সেইভাবে ফুল টাইম কাজ করি না, আমিও কাজ করি, আমার ব্লগিং, এটা নিয়ে তো আমাকে অনেক বেশি থাকতে হয়, প্লাস অন্যান্য কিছু করি, সেটা অন্য জিনিস। তো কাজে আমরা যেটা করি, যেহেতু রুটিন নাই, তারপর চেষ্টা করি একটা রুটিন মেনটেন করতে। সকালে উঠে প্রায় একই সময়ে নাস্তা করার চেষ্টা করি, নাস্তা শেষে লাঞ্চ, ডিনার, এটাও একটা সার্টেন স্কেজুল মেনটেন করি অথবা চেষ্টা করি। তারপর বাইরে ঘোরাঘুরি করি, যেমন আজকে ছুটির দিন বাইরে ঘুরতে বেরিয়েছি। ভালো কথা, আজকে আমরা যাচ্ছি আমাদের এখানে লোকাল একটা, যেহেতু এটা স্প্রিংয়ের শুরু, তখন অনেকেই আপনার ঘর ক্লিন করে। আবার অনেকে বুড়ো হয়ে গেছে, তাদের অনেক জিনিসের প্রয়োজন নাই, তারপরে অনেকে মরে গেছে, তাদের এক্সট্রা ফেলে যাওয়া জিনিসগুলো কি করবে? কারণ আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যারা আছে, তাদের সবারই সংসার সাজানো গোছানো, সেখানে মা বাবার ফার্নিচার রাখার তো কোনো জায়গা নাই, কোনো প্রয়োজনও নাই। তো সেই সব জিনিসপত্র আপনার বিক্রি করে দেয়। তো সেটা মানুষের নিজেদের বাড়ির সামনেও বিক্রি করে, যেটাকে বলে ইয়ার্ড সেল। আবার এমনও হতে পারে যে কমিউনিটির সবাই, ধরেন 10টা ফ্যামিলি, 20টা ফ্যামিলি মিলেমিশে
কোনো একটা ওপেন জায়গায় অ্যারেঞ্জ করলো যেখানে তারা সবাই মিলিতভাবে তাদের জিনিসপত্রগুলো বিক্রি করবে, যেটা প্রয়োজন নাই। এটা এক ধরনের রিসাইকেল। এটা যদি ফেলে দিত, এটা কিন্তু আসলে অভাবে মানুষ এগুলো বিক্রি করে না, এমনও যে তাদের টাকার প্রয়োজন, কিন্তু এটা একটা ভালো জিনিস ফেলে দিয়ে কী লাভ, কারো তো প্রয়োজন হতে পারে। তখন এটাকে খুবই অল্প দামে বিক্রি করে দেয়। আপনার এই যে এটাকে বলে ইয়ার্ড সেল, গারাজ সেল, এই বিভিন্ন ধরনের যেটা, এবং সেখানে আপনার মানুষ সস্তায় অনেক ভালো জিনিস কিনতে পারে, এবং তাদের যে জিনিস সেটা রিসাইকেল হলো। এটা আর নাহলে যদি ফেলে দেয় তাহলে তো আসলে ল্যান্ড ফিলে আরও জায়গা নিয়ে নেবে। কাজে রিসাইকেলটা এটা খুবই প্রয়োজন। বাংলাদেশে আজকাল এটা হচ্ছে, এই গারাজ সেল, ইয়ার্ড সেল নামে হচ্ছে না, কিন্তু বিভিন্ন ওয়েবসাইট আমি দেখি যে বেচাকিনি হয় পুরনো জিনিসপত্র। এখন এটা খুবই সামাজিকভাবে এটা খুবই ভালো একটা প্র্যাকটিস। তাহলে জিনিস অপচয় হলো না। আর যারা কিনতে যায় তারাও যে কিনতে যায় টাকার অভাব, তারা নতুন জিনিস কিনতে পারবে না এটার জন্য না। এটা প্রধান কারণ হলো একটা এক্সাইটমেন্ট, অনেকটা গুপ্তধন খোঁজার মতো। আমার কোনো কিছুই প্রয়োজন নাই, কিন্তু তারপর কিন্তু এরকম একটা অপরচুনিটি পেলে আমি সেখানে যাই। বড় ধরনের যখন কিছু হয়, অনেকগুলো ফ্যামিলি মিলেমিশে সেখানে যাই, এবং সেখানে খুঁজে পেয়ে যদি কিছু পাই। একটা এক্সাম্পল দিই, আমি বছরখানেক আগে একটা জাপানিজ যখন দেখলাম, ছোট একটা নাইফ, একেবারে ছোট একটা পকেট নাইফ, কত 2 ইঞ্চি হবে ব্লেড, এত ছোট। তো সেটার মধ্যে প্লাস্টিকের একটা হ্যান্ডেল, কিন্তু আমার কাছে মনে হলো এটা প্লাস্টিক না, মনে হলো এটা জেড হতে পারে। জেড একটা খুবই দামি একটা স্টোন, এশিয়ান, চীন, জাপান, কোরিয়া এখানে খুবই পপুলার, এটা ভিয়েতনামেও। তো পরে ব্লেডটা যখন খুলে দেখে লেখা আছে জাপান। তখন আমি আর কোনো চিন্তা ভাবনা করি না, কারণ জাপানিজ ব্লেড, জাপানিজ যে কোনো জিনিস প্রোডাক্ট খুব ভালো হয়, কোয়ালিটি খুব ভালো হয়। তো পরে আমি ওটাই বললাম দাম কত, বলে $1। তো $1 দিয়ে নিয়ে আসলাম। বাসায় এসে একটু রিসার্চ করে দেখি যে এটা 100 বছরের বেশি পুরনো একটা কোম্পানি, যে কোম্পানি বন্ধ হয়ে গেছে, এবং এই ছুরিটা $300 উপর এটার দাম, কারণ এটা একটা অ্যান্টিক পিস। আর যে প্লাস্টিক ভেবে কিনেছিলাম ওটা আসলে জেড, আসল স্টোন। তো এইভাবে এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু কিনতে পাওয়া যায়, আপনাকে চিনে নিতে হবে। এখন আপনি যদি চিনে নিতে পারেন, ওই যে একটা ফ্রেজ আছে না বাংলায়, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। মনে হয় সঠিক বলেছি, ভুল হলে ক্ষমা করে দিবেন। তো এটা হলো সেরকমই একটা আপনার মডার্ন ডে ট্রেজার হান্টিং। তো এটা খুবই এক্সাইটিং। আপনি যখন একটা বের হতে হবে, তো কোথায় যাবেন? বন্ধুবান্ধবের বাসা তো সবসময় যাওয়া যায় না, তারা তো সবসময় যে ফ্রি থাকবে আপনাকে এন্টারটেন করবে এমন কোনো কথা নাই। তো ঘরে আর কতক্ষণ বসে থাকবেন? এটা হলো একটা এক্সকিউজ বের হওয়ার, বিশেষ করে ঠান্ডার দিনে, আর এনজয় করা একটু নেচার। দেখতে পাচ্ছেন দুই পাশে সারি সারি গাছ, মাঝখান দিয়ে এই রাস্তা। অ্যাকচুয়ালি আমরা বনের ভিতর দিয়ে যাচ্ছি। তো আর আপনার কাজে আমরা যখন এটা যাই, একটু সুন্দর সময় কাটানো, প্লাস যে এক্সাইটমেন্ট অফ খুঁজে পাওয়া, সেটা একটা অ্যামেজিং একটা ব্যাপার। আর এখন অবশ্য যদিও দাম সব কিছুর বেড়ে গেছে, কিন্তু আগে আরেকটা এক্সাম্পল দেই, যে সেই 100, 150, 200 বছরের পুরনো যে কাস্ট আয়রনের যে প্যানগুলি আমেরিকাতে, একদম আমেরিকার শুরুর দিকে তৈরি হতো, খুব ভালো কোয়ালিটির, ভালো পিওর লোহা দিয়ে বানানো হতো, সেই প্যান এখনও আছে। সেগুলো আগে $1, $2 কিনতে পারতাম। আমার কাছে বেশ কয়েকটা আছে কালেকশনে, কিন্তু এখন সেগুলো এই $15-20 চায় দাম, $100 দাম চায়। কারণ মানুষ এই ইন্টারনেট হয়ে যাওয়াতে মানুষ সবাই এখন রিসার্চ করে বের করতে পারে যে এটা অ্যাকচুয়াল ভ্যালু কত। আগে মানুষ জাস্ট ঘরে পড়ে আছে, কোনো ইউজ নাই, $1 পাই, $1 যাই লাভ, টাকা যেমন তেমন আরেকজনের মানুষ ইউজ করবে, এই চিন্তা ভাবনা করে তারা বিক্রি করে দিত। কিন্তু এখন আর সেই সময় নাই, এখন সবাই জানে কোনটার ভ্যালু কত। তার মধ্যেও মাঝে মধ্যে হয়তো আপনি সৌভাগ্যবান হলে কোনো একটা ভালো কিছু পেয়ে যেতেও পারেন। তা আমরা আজকে তেমনই একটা ইয়ার্ড সেলে যাচ্ছি, আর সেখানে আপনাদেরকে দেখাবো, কিছু ভালো কিছু খুঁজে পেলে অবশ্যই শেয়ার করব।
তো আমরা এখানে আসলাম এক বাড়িতে, বাড়ির সামনে তারা বেচাকেনি করছে পুরনো জামা কাপড়, হাঁড়ি পাতিল, গ্লাস, অনেক কিছু আছে যেগুলি কখনো ইউজ করা হয়নি, একেবারে নতুন। বাচ্চাদের খেলনা, বাচ্চা বড় হয়ে গেছে এখন তার প্রয়োজন নাই, সেগুলো বিক্রি করে দিচ্ছে। যাই হোক, আগে বলেছি এগুলো আসলে পয়সার জন্য বিক্রি করে না, এটা স্রেফ তাদের দরকার নাই, অন্যকে ইউজ করবে এই জন্যে। এখন অনেক ঠান্ডা, কিন্তু গাড়ির ভিতরে গরম লেগে গেছে। তো যাই হোক, কিছু কথা মেনশন করা হয়নি। তার মধ্যে একটা হলো, যেমন এখানে যারা বয়স্ক যারা আছেন, যে রিটায়ার্ড যারা, তাদের জন্য বিভিন্ন অপশন আছে। যেমন ভলান্টিয়ার করতে পারেন হসপিটালে, আপনার রিসেপশনের, এখানে কোনো বেতন দেবে না, আপনি রিসেপশনে আপনি লোকজনকে রিসিভ করবেন, পেশেন্ট অথবা তাদের আত্মীয় স্বজন। এরপরে আপনি ভলান্টিয়ার করতে পারেন, যারা অসুস্থ তাদেরকে দেখাশোনা করবেন, তাদেরকে কম্প্যানিয়ন দিবেন, তাদের কোম্পানি দিবেন, তাদের সাথে সময় কাটাবেন, গল্প করবেন, এটা একটা আছে। অনেকে স্কুলে অনেক সময় সাবস্টিটিউট টিচার হিসেবেও কাজ করতে পারে, টেম্পোরারি জব এগুলি সব। আবার আপনার অনেক কাছে বিভিন্ন হবি, গার্ডেনিং করে, ফটোগ্রাফি অথবা উড ওয়ার্কিং, বিভিন্ন ধরনের কাজ যেগুলো আসলে তাদের প্রফেশন না, কিন্তু হবি হিসাবে নিয়ে সময় কাটায়। তো এখানে আরও একটা ব্যাপার আছে, যারা আরেকটু বেশি বয়স্ক, যারা এই ধরনের কিছু করতে চায় না কিংবা আগ্রহী নাই, তাদের জন্যে অ্যাডাল্ট ডে কেয়ার আছে। এটাও বাংলাদেশে আসলে করা যেতে পারে। সেখানে আপনার সকালে এসে গাড়িতে করে ওদেরকে নিয়ে যায়, সারাদিন সেখানে সময় কাটায়, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে, বিভিন্ন খেলাধুলা, এবং অন্যান্য যারা বয়স্ক লোক আছে তাদের সাথে আপনি গল্প করবেন, সময় কাটাবেন, খাওয়া দাওয়া, আপনার লাঞ্চ ওখানেই হয়। আর এরপর আবার সন্ধ্যার দিকে আপনাকে বাসায় ড্রপ অফ করে দিয়ে যায়। তাহলে সারাদিন আপনার একা একা সময় কাটাতে হয় না। অনেকটা বেবি সিটের মতোই, কিন্তু এটা অ্যাডাল্টদের জন্যে। তো এই ধরনের অনেক অপশন এখানে আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে আমেরিকাতে। আমার মনে হয় বাংলাদেশে আস্তে আস্তে আমাদের এগুলো করা উচিত, কারণ সেই ধরনের জনসংখ্যা বেড়ে যাচ্ছে যেখানে একজন অ্যাডাল্ট, হাজব্যান্ড ওয়াইফ অথবা জাস্ট ওয়াইফ অথবা হাজব্যান্ড একা একা থাকতে হচ্ছে। সাধারণত মেয়েরা এটা করে না, কারণ মেয়েরা তো এখন ওইভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়নি বাংলাদেশে, তারা ফ্যামিলির সাথেই থাকে। কিন্তু আমার মতো যারা আছেন, অনেকেই কিন্তু আছে বাংলাদেশে যারা ফ্যামিলি থাকে বিদেশে, কিন্তু তারা একা একা থাকে বাংলাদেশে। তো কিছু একটা করতে হবে আমাদের সময় কাটানোর জন্যে, একজন আরেকজনকে সাপোর্ট দেওয়ার জন্যে। তো আজকে কোনো কিছু কেনাকাটা হয় নাই, স্রেফ ঘুরলাম, একটু বাইরে আসা, একটু সুন্দর সময় কাটানো, এইটাই ছিল মূল উদ্দেশ্য। আপনি আনালে কোথায় যাবেন? এখানে আমাদের আটলান্টিক সিটি তো বাসার কাছে, কিন্তু সেখানে বোর্ডওয়াক যে ঠান্ডা, হেঁটে বেড়ানোর মতো সিচুয়েশান না, বেশি ঠান্ডা, এনজয় করা যায় না। এই গাড়িতে এই জন্য ঘুরলাম, অনেক এনজয় করেছি। এখন ইনফরমেশন কত দিব আপনার, অনেক কিছু একবার বলতে গেলে মনে থাকে না। ডে কেয়ার, অ্যাডাল্ট ডে কেয়ার সম্পর্কে যেটা বলেছিলাম, সেখানে কিন্তু আবার ওই ডাক্তার থাকে, আপনার রেগুলার ব্লাড প্রেশার চেক আপ অথবা ডায়াবেটিস অথবা রেগুলার হেলথ চেক আপ, সেটাও সেখানে হয়। আর এমনিতে রেগুলার তো মেডিকেয়ার থাকে, সেই রিটায়ারমেন্ট এই যে চলে গেলে, কাজেই সেখানেও হেল্প আছে। যাই হোক, আমরা বেশ ঘোরাঘুরি করলাম। এখনও কিন্তু টেম্পারেচার মাত্র 3 ডিগ্রি না 4 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ভালো লাগছে, কারণ ব্রাইট রোদ থাকাতে বিশেষ করে গাড়ির ভিতরে খুবই কমফোর্টেবল। যাই হোক, এনজয় করেছি, একটা দিন ঘোরাঘুরি করলাম। আপনারা অনেক কিছু জানলেন আমাদের এভরিডে লাইফ কেমন, বিভিন্ন ধরনের খাবারের হ্যাবিট, এগুলির সম্বন্ধে আমরা কথা বললাম। আশা করি এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। I'll give you a couple minutes for everything's out. Okay, so they can take their own block. Yeah. Our cool pepper spicy drink. It's just lamb with a lot of like wagyu fat. Going. Like, I'm gonna order that bread. Squid kita chow na mamamaya ka. Good night. Let's see. Let's do fatty lamb.
Có bạn mua buffet không? Nào buffet. Looking for I can go me home like money. I'm gonna try to get Harry food. I'm gonna play phone. I think we should end it salty though. First time. Yeah, it's okay for now. You're still good. Is there anything else? You're good. গরম Was it crispy? very crispy. Your mom shared with her. I made enough of it. There's many different flavor combinations you can make, and this is the tradition. The decor now. Eh, we did that. Lamb. Very good. Fish. Where's the beef at? Fatty beef? Yeah, let's do fatty beef. Mocha. You did. You mustard. Get it mustard. No, I mean, what is it? Can I get some crab sticks? And let's get this chicken dumpling. And this ramen. Crispy. Melts in your mouth. The muscle like tortilla. Audience, 96%. Super good. Slippery. Why not? Oh, come on, bean sprouts come nasty. You would like the bean sprouts.